বিএনপি হয়তো চাঁদাবাজি বন্ধ চায়, কিন্তু এখন দেখলাম তারা চাঁদাবাজি বন্ধ চায় না, তারা চাঁদাবাজের পরিবর্তন চায়। অর্থাৎ আরেকজন এতদিন খাইছে ওইটা তারা বন্ধ করতে চায়, তারা চাই সেটা তারা নিজেরা করবে। এখন আপনারা এখানে যারা আছেন, আপনারা যদি মনে করেন বালু কাটাটা বিএনপি কাটতেছে বলে এটা খারাপ, বরং এটা আপনি কাটতে চান, তাইলে আপনি আমার রাজনীতি করার দরকার নাই। আমাদের রাজনীতি করতে হবে, বালু কাটাও বন্ধ হবে, যারা বালু কাটে তাদেরও পরিবর্তন হবে। আমরা দুর্নীতিও বন্ধ চাই, চাঁদাবাজির বন্ধ চাই, খারাপ কাজটা বন্ধ চাই। এটা অন্য কেউ করতে পারবে না, আমাদের নিজেরাও আমরা করবো না। আসনাদুল্লাহ সাম্প্রতিক এক বিস্ফোরক বার্তা তোলপাড় সৃষ্টি করেছে পুরো রাজনৈতিক অঙ্গনে। ফেসবুকের দেওয়ালে তিনি যে সত্যের সন্ধান দিয়েছেন তা শুনলে চমকে উঠবেন দেশবাসী, থমকে যাবে রেমিটেন্স যোদ্ধাদের হৃদয়। আসনাদ লিখেছেন, মালয়েশিয়ার মানব পাচার ও শ্রমবাজারের সেই আলোচিত ভয়ঙ্কর খলনায়ক আমিন নূরের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসনাদের দেয়া তদন্তের ডাটাবেস বলছে, যুবদলের এক সহসভাপতির স্ত্রীর মালিকানাধীন রিক্রুটিং এজেন্সি সুযোগ পেয়েছে। প্রধানমন্ত্রী পেশ সচিবের আত্মীয় হিসেবে পরিচিত রায়হান কবিরের প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে এই সোনার ডিম পাড়া হাঁস। এমনকি প্রয়াত এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার স্ত্রীর নামে থাকা প্রতিষ্ঠানকেও রাখা হয়েছে নতুন এই তালিকায়। অর্থাৎ রাজনৈতিক মেরুকরণ যাই হোক না কেন, লুটে পুটে খাওয়ার টেবিলে আওয়ামী লীগ, যুবদল কিংবা প্রভাবশালীদের আত্মীয় স্বজনের হাত মিলে গেছে এক বিন্দুতে। এটা বুঝতে হবে, এই জামাত ইসলামী এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা হটকারী উগ্রবাদী গোষ্ঠী। জামাতের মতো দলের উত্থান, এটা কি মনে করে আমাদের জন্য ভালো কিছু হবে? জামাত ইসলামী এই দেশ চালাতে পারবে, রাষ্ট্র চালাতে পারবে? এই দেশকে তো ফিলিস্তিন বানাবে যদি জামাত কখনো ওই রাজনীতি করে সব জায়গায়। সারা জীবন তোর পিছনে লাগে থাকবো, তোর শান্তিতে থাকতে দেবো না। তোর পিছনে কি করতে যেটা তুই জানিসও না। দেখবি খুব বেশি দিন লাগবে, অল্প কয়েকদিনের মধ্যে দেখবি সারা দেশের মানুষ দেখবে তুই কারে খেপাইছিস, তুই এটা চিনতে পারিস না। তোর ঘরের মধ্যে ঢুকে তোর ঘরের খবর নিয়ে আসবো। চিনিস আমারে? নুরু, তুমি মৌচাকে ডিল মেরেছো, এখন মৌমাছির তারা তোমাকে খেতেই হবে। তুমি কার প্রবেশনে, কিসের লোভে জামাতকে নিয়ে যা মুখে এসেছে তাই বলছো? জামাতকে নিয়ে তোমার করা মন্তব্যগুলো হলো মৌচাকে ডিল মারার মতো। আর মৌচাকে ডিল মারলে কি হয় সেটা তো তোমার জানাই আছে। আমরা সরকারকে বলছি, আপনাদের দলের নেতা কর্মীদের পৃষ্ঠপোষকতায় আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা পুনর্বাসিত হচ্ছে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আওয়ামী লীগের পরিচিত সন্ত্রাসী ক্যাডাররা, হেলমেট বাহিনীরা আবার ফিরছে, তাদের সাথে একসাথে মিলেমিশে বরিশালে মাদকের ব্যবসা করছেন। আমরা কিন্তু সবকিছু জানি। প্রশাসনকে বলছি, সরকারকে বলছি, আওয়ামী লীগকে পুনর্বাসনের ইতিহাস ভালো হয় নাই। আপনার বাবার ইতিহাস থেকে শেখেন, আপনার মায়ের ইতিহাস থেকে শেখেন, 111-এর ইতিহাস থেকে শেখেন। এই দজ্জালকে যদি পুনর্বাসনের চেষ্টা করেন, দজ্জাল পুনর্বাসিত হবে না, আপনারা নির্বাসিত হয়ে যাবেন। ব্রেকিং নিউজ, বিপি নূরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জামাতের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, বিপি নূর বলেছেন ৭১-এর গণধর্ষণ এবং গণহত্যার দায়ে জামাতের রাজনৈতিক নিষিদ্ধ হওয়া দরকার। তার এই কথার প্রতি উত্তরে শিশির মোহাম্মদ মনির ভাই বলেন, বিপি নূর স্বীকার করেছে সে ছোটখাটো ছাত্রলীগের নেতা, সে শেখ হাসিনাকে আম্মা রেখেছে, তাই তার মন্ত্রিত্ব বাতিল করে তাকে গ্রেফতার করা। আজ হোক কাল হোক বাংলাদেশ বদলাবে ইনশাল্লাহ। সমাজের সব জায়গায় কান পাতলে শোনা যায় লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব। দর্শক, এতক্ষণ আপনারা হাসনাত আব্দুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য শুনলেন। সেখানে শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এর ভেতরে রয়েছে বেশ কিছু বিস্ফোরক প্রশ্ন। চাঁদাবাজি বন্ধের কথা বলা হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে চাঁদাবাজি কি সত্যিই বন্ধ হবে, নাকি শুধু নিয়ন্ত্রণটা এক পক্ষের হাত থেকে আরেক পক্ষের হাতে যাবে? কারণ সাধারণ মানুষ চায় না পুরনো খেলোয়াড়ের বদলে নতুন খেলোয়াড় এসে একই খেলা খেলুক। মানুষ চায় পুরনো খেলাটাই বন্ধ হোক। এর সঙ্গে বালুমহল, মাদক ব্যবসা, রাজনৈতিক প্রভাব এবং কথিত পুনর্বাসনের মতো অভিযোগও সামনে এসেছে। কোনটি সত্য আর কোনটি রাজনৈতিক বক্তব্য সেটা তদন্ত ও প্রমাণের বিষয়। কিন্তু এত প্রশ্ন যখন একসঙ্গে সামনে আসে, তখন মানুষ জানতে চাইবেই রাজনীতির আড়ালে আসলে কার স্বার্থ রক্ষা হচ্ছে। আর এখানেই সামনে আসে ভিপি নুরির সেই বক্তব্য। তিনি বলেছেন, জামায়াত ক্ষমতায় আসলে নাকি দেশ ফিলিস্তিন হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, একটি রাজনৈতিক দলকে নিয়ে এমন বক্তব্য করার পেছনে আশঙ্কাটা কি, নাকি এটি শুধু রাজনৈতিক বক্তব্য? এরপর সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্যে বিষয়টিকে আলোচনায় নিয়ে এসেছে। তিনি বলেছেন, মৌমাছির চাকে ঢিল দেওয়ার কথা বলেছেন, এমন ইঙ্গিতও দিয়েছেন যে ভিপি নূরের ঘরের ভিতরের খবর সামনে নিয়ে আসবেন। এখন প্রশ্ন, এই ঘরের খবর বলতে আসলে কি বোঝানো হয়েছে? কি এমন তথ্য সামনে আসতে পারে যার জন্য এমন কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে? নাকি এটিও রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য? এখানেই তৈরি হয়েছে আসল রহস্য। তবে দর্শক, এখন সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অভিযোগ, আমরা কোনো অভিযোগকে প্রমাণিত সত্য হিসেবে দাবি করছি না। সত্যতা জানতে প্রয়োজন তথ্য, প্রমাণ ও তদন্তের প্রয়োজন। জনগণের প্রশ্ন খুব সহজ, চাঁদাবাজি কি সত্যিই বন্ধ হবে? দুর্নীতি কি সত্যিই বন্ধ হবে? নাকি শুধু মানুষ বদলাবে কিন্তু পুরনো সংস্কৃতি থেকে যাবে? আর
যারা পরিবর্তনের কথা বলেছেন তারা নিজেদের লোকদের বিরুদ্ধেও কি একইভাবে ব্যবস্থা নেবেন? এই প্রশ্নগুলোর উত্তর সময় দেবে। তো দর্শক, চলুন এই বিষয়টির কিছু অংশ শিরোনামে আমরা দেখে এসেছি, যে বিষয় দেখে এসেছি সেগুলো এবার বিস্তারিতভাবে দেখে নেই। তো ভিডিও ক্লিপগুলো আসছে, চলমান থাকবে, আমরা বক্তব্য শুনবো এবং পুরো বিষয়টিকে কোথায় গিয়ে দাঁড়ায় সেটিও আপনাদের সামনে তুলে ধরবো। তো দর্শক, চলুন ভিডিওটি দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মালয়েশিয়া যাবার স্বপ্ন কি তাহলে ভঙ্গ হলো বাংলাদেশিদের? দর্শক, মালয়েশিয়া যাবার স্বপ্ন দেখেন এদেশের লাখ লাখ সাধারণ মানুষ। একটু স্বচ্ছতা, পরিবারের মুখে একটু হাসি, এটুকুই তো চাওয়া তাদের। কিন্তু সেই স্বপ্ন যদি আবারও কোনো অসাধু সিন্ডিকেটের ফাঁদে আটকা পড়ে, একটু ভাবুন তো, যে দালালবদ্ধ আর সিন্ডিকেট ভাঙার জন্য এত কথা হলো, এত আলোচনা হলো, জুলাইয়ের মতো গণ অভ্যুত্থান হলো, সেই একই চক্র কি আবারও নতুন কোনো চেহারায় ফিরে আসছে? হাসনাত আব্দুল্লাহ একটি বেশ বড় ধরনের অভিযোগ সামনে এনেছেন। তিনি সরাসরি আঙুল তুলেছেন সরকারের শীর্ষ পর্যায়ের একটি অনানুষ্ঠানিক বৈঠকের দিকে। তার একটি ফেসবুক পোস্ট আর আন্তর্জাতিক গণমাধ্যমের একটি রিপোর্ট ঘিরে এখন সারা দেশে তোলপাড় চলছে। সবার মনে এখন একটাই শঙ্কা, মালয়েশিয়ার সুমো বাজারে আসলে কি ঘটতে যাচ্ছে? দর্শক, আসল ঘটনা তাহলে পরিষ্কার করা যাক। খবর বেরিয়েছে মালয়েশিয়ার সুমো বাজারের এই বহু আলোচিত সিন্ডিকেটের মূল হোতা আমিন নূরের সাথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি গোপন বৈঠক হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন বাংলাদেশের মিডিয়া থেকে এই খবরটি মুছে ফেলা হলেও ব্লুমবার্গ সেটাকে রেখে দিয়েছে। ঠিক এই জায়গাটিতেই তিনি প্রধানমন্ত্রীর এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। এর পাশাপাশি আরেকটি বড় খবর হলো মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স ম্যানেজমেন্ট সিস্টেম সম্প্রতি 25টি রিক্রুটিং এজেন্সির একটি তালিকা প্রকাশ করেছে। বাংলাদেশ সরকার সেখানে শর্ত পূরণ করা 423টি এজেন্সির নাম পাঠিয়েছিল। সেখানে কাজ পেয়েছে মাত্র 25টি প্রতিষ্ঠান। আর অভিযোগ উঠেছে এই 25টির মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান নাকি পরিচিত রাজনৈতিক নেতা কিংবা প্রভাবশালীদের ডামি এজেন্সি। খবরটা শোনার পর আপনি নিশ্চয়ই ভাবছেন এর প্র্যাকটিক্যাল অর্থটা আসলে কি? সাধারণ মানুষের জন্য এর অর্থ খুবই মারাত্মক। রিক্রুটিং এজেন্সির সংগঠন বাইরা বলছে আগে এই সিন্ডিকেটে ঢোকার রেট ছিল 5 কোটি টাকা, এবার সেটা নাকি বেড়ে দাঁড়িয়ে গেছে 17 কোটি টাকায়। এর সোজা হিসেব হলো এজেন্সির এই বাড়তি খরচের চাপ দিন শেষে এই বিদেশগামী অসহায় মানুষদের উপরই পড়বে। সেখানে সরকারি নিয়মে খরচ হবার কথা মাত্র 79,000 টাকা, সেখানে এবার একজন কর্মীকে মালয়েশিয়া যেতে 8 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত গুনতে হবে। হাসনাত আব্দুল্লাহর অভিযোগটা এখানেই। তিনি বলেছেন আগে হয়তো সরাসরি মন্ত্রী এমপিদের প্রতিষ্ঠান সিন্ডিকেটে ছিল, আর এবার কৌশল পাল্টে রাজনৈতিক নেতাদের আত্মীয় বা ঘনিষ্ঠদের নাম ব্যবহার করা হচ্ছে। অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার স্ত্রী, প্রেস সচিবের আত্মীয় এবং সাবেক প্রভাবশালী নেতার স্ত্রীর প্রতিষ্ঠানও নাকি এই তালিকায় ঢুকেছে। অর্থাৎ শোষণ করার সিস্টেমটা একই রয়ে গেছে। দর্শক, এখন একটু পেছনের দিকে তাকানো দরকার। মালয়েশিয়ার শ্রমবাজার দিয়ে এই সিন্ডিকেট গেম কিন্তু দেশে আজ নতুন কোনো বিষয় নয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2024 সালের সেই করুণ দৃশ্যগুলোর কথা। হাজার হাজার মানুষ বিমানবন্দরে বসে হাউমাউ করে কাঁদছিল। সব কাগজ ঠিক থাকার পরেও প্রায় 17,000 কর্মী সেবার দেশ ছাড়তে পারেননি। জমি বিক্রি করে চড়া সুদে ঋণ দিয়ে তারা একেবারে পথে বসেছিলেন। 2021 সালের সিন্ডিকেটের কারণে কর্মীদের 5.5 লাখ টাকা পর্যন্ত বাড়তি খরচ গুনতে হয়েছিল। ওই সময় যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল তাদের অনেকেই পরে মামলার মুখে পড়েছেন, জেলেও গেছেন। আর মালয়েশিয়ার এই সিন্ডিকেটের নাটের গুরু হিসেবে সবসময় যার নাম সামনে এসেছে তিনি হলেন আমিন নূর। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে তিনি মালয়েশিয়া 2 বার গ্রেপ্তার হয়েছেন, অথচ এই পুরনো কাঠামোটাই যেন আজ আবার নতুন করে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে। ঠিক এই জায়গাতেই পুরো হিসেবটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। দেশে বর্তমানে 2100-র বেশি বৈধ রিক্রুটিং এজেন্সি আছে। সবাই অন্তত 50টি ভালো সুনামের সাথে কাজ করা প্রতিষ্ঠানের নাম জানে। কিন্তু এবার যে 25টি এজেন্সিকে কাজ দেওয়া হলো তাদের মধ্যে অনেকেই সাধারণ মানুষের কাছে একেবারেই অখ্যাত। আরও মারাত্মক ব্যাপার হলো ম্যানগ্রোভ, চাঁদপুর ও স্মার্ট নামের 3টি নতুন প্রতিষ্ঠান এবার কাজ পেয়েছে বলে খবর বেরিয়েছে। অভিযোগ আছে অতীতে যারা সিন্ডিকেট বিরোধী আন্দোলন করেছিল এই প্রতিষ্ঠানগুলো তাদের সরাসরি বিরোধিতা করেছিল। এমনকি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের এজেন্সির নামও নাকি এই তালিকায় রয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগে, এরা আসলে কাদের খুঁটির জোরে কাজ পেল? বিষয়টাকে যদি আমরা অন্য একটি দিক থেকে দেখি তাহলে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির বক্তব্যটা বুঝতে হবে। এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পরিষ্কার বলেছেন 2 বছর পর বাজার খোলায় তারা খুশি এবং এটাকে স্বাগত জানান। কিন্তু এত এজেন্সি থাকতে শুধু 25 জনকে কেন সুযোগ দেওয়া হলো তার কোনো স্বচ্ছ ব্যাখ্যা নেই। অন্যদিকে সরকারি দৃষ্টিকোণ থেকে হয়তো ভাবা হতে পারে রাষ্ট্রীয় বা কূটনৈতিক স্বার্থে যে কারো সাথেই আলোচনা করা যেতে পারে। হয়তো সরকার চাইছে যে কোনো মূল্যে বাজারটা চালু হোক। দেশের অর্থনীতি সচল রাখতে রেমিটেন্সের প্রবাহ বাড়ানোটা এখন সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ। শ্রমবাজার খোলার এই মরিয়া চেষ্টা হয়তো তাদের দিক থেকেই আছে, কিন্তু এই চেষ্টার মধ্যে কতটা স্বচ্ছতা আছে সেটাই এখন সবচেয়ে বড় বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার বেবিনুরকে মোটামুটি সাইজ করার মতো একটা কঠিন বার্তা দিয়েছেন জামাত ইসলামের এমপি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আপনারা জানেন শফিকুল ইসলাম মাসুদ মানে হিট। শফিকুল ইসলাম মাসুদরা যা বলেন তা করেন। শফিকুল ইসলাম মাসুদরা সরাসরি পাওয়ার পলিটিক্স করেন। বিএনপির সন্ত্রাসীদেরকে পিটিয়ে সাইজ করার রাজনীতি করেন, মাদক ব্যবসায়ীদের সাইজ করার রাজনীতি করেন, চান্দাবাজদের সাইজ করার রাজনীতি করেন শফিকুল ইসলাম মাসুদরা। অতএব শফিকুল ইসলাম মাসুদ সাহেব যদি কোনো কথা বলেন, আবার বেবিনুরের বাড়ির পাশাপাশি এলাকায়, পটুয়াখালী পাশাপাশি উপজেলা,
অতএব এটার একটা তাৎপর্য আছে। দর্শক, আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে বিভিন্ন একটা চরম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছে, যেটা একজন প্রতিমন্ত্রী হিসেবে কিছুতেই দিতে পারে না, এবং সরাসরি জুলাই চেতনা পরিপন্থী, অগণতান্ত্রিক এবং ফেসিবাদী। এবং কেউ কেউ ব্যাখ্যা করছেন যে বিভিন্নদের যে গতি প্রকৃতি, রাজনীতিতে টিকে থাকতে তারা আওয়ামী লীগের সাথে হাত মিলাতে মোটেও দ্বিধাবোধ করবে না। অলরেডি যে আম তারেক বিপিনুরকে ল্যাংটা হয়ে গালাগালি করতেন, আম তারেক শেখ হাসিনার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করেছেন বলে অভিযোগ আছে। তো দর্শক, হয়তো এখনো যোগাযোগ আছে। সেই আম তারেকের প্রোগ্রামে গিয়েছে বিপিনুর। ইটস ভেরি ইন্টারেস্টিং। চির শত্রুর সাথে কেন মিলে গেল? আম তারেকদের সাথে ইন্টারেকশনের কোনো প্রশ্নই আসে না। তো দর্শক, এবং একে অপরের পক্ষে বলে মিলে গেছে, তাদের মধ্যে শত্রুতাটা মিটে গেছে। এটা থেকে অনেকে ব্যাখ্যা করছেন, বা এটা হতে পারে যে বিভিন্নদের যেহেতু রাজনীতি নাই, জনগণের সামনে মুখ দেখানোর কোনো রাস্তা নাই, ফেসবুকে কিছু একটা লিখতে পারেন না, লজ্জায় কমেন্টে গালাগালির বন্যা, একজনও কমেন্টে তাদের পক্ষে পাওয়া যায় না, আর 95% হার রিয়াক্ট। কি একটা অবস্থা! তো এই পরিস্থিতিতে এটা হচ্ছে, আপনি 95% হার রিয়াক্ট খাওয়া মানে আপনি মুখ দেখাতে পারেন না সমাজে। ভার্চুয়াল জগতে এই বিষয়টা আমাদের বাস্তব সমাজের সাথে তুলনা করলে এরকমই দেয়, অ্যানালজি করলে। এই জন্য বিভিন্নরা বাধ্য হয়ে আওয়ামী লীগের সাথে হাত মিলাতে পারেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের, অলরেডি আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন, এটা ইলিয়াসের ভিডিওতে স্পষ্ট হয়েছে। আরো করতে পারেন, যেহেতু আওয়ামী লীগ একটা বড় শক্তি, নিষিদ্ধ। এই জন্য জামাতের সাথে মোকাবেলা করতে আওয়ামী লীগকে ডেকে এনে, আওয়ামী লীগকে সাথে নিয়ে জামাতকে সাইজ করার একটা উদ্যোগ রাজনীতি এই বিভিন্ন আম তারেক এটা করতে পারে। এখানে আরো অনেক ভিতরের হিসাব নিকাশ আছে। যেমন তারেক রহমান বিএনপি চাইলেও আওয়ামী লীগকে পুনর্বাসন বা এগুলো করতে পারবে না, এটা দৃষ্টিকটু। জামাতের সাথে বিএনপি একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এই কারণে জামাতকে সাইজ করার অনেক কাজ হতে পারে তারেক রহমান এই ভিপিনুর, আম তারেক এদের মাধ্যমে করাবে। যেমন রাশেদকে সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী নিয়োগ দিয়েছেন মূলত জামাতকে গালাগালি করার জন্য, যে ওই কাজটা তো প্রধানমন্ত্রী কিংবা বিএনপির লোকজন পারে না, খারাপ দেখায়। আর রাশেদদের তো ব্যক্তিত্ব নাই, স্যাসরা। অতএব এই রাশেদরা এই গালাগালিটা করুক। দর্শক, এই যে হিসাব নিয়ে এতক্ষণ বললাম যে কেন আওয়ামী লীগের সাথে ওরা হাত মেলাতে পারে, কোন যুক্তিতে, এই যুক্তি থেকেই বা এই হিসাব নিকাশ থেকেই জামাত শিবিরকে নিষিদ্ধ করার দাবি করার মতো ধৃষ্টতা দেখিয়েছে বিপিনুর। এখন জামাত তো আর আঙ্গুল চষে না। জামাত নিষিদ্ধ দল থেকে 4 দিনের মধ্যে, হিরো তো এমনি এমনি হয়নি, নিষিদ্ধ দল থেকে প্রায় ক্ষমতায় চলে গিয়েছিল। ডিপ স্টেট, ভারত আমেরিকা ষড়যন্ত্র না করলে, আওয়ামী হিন্দু ভোটের সমীকরণ না থাকলে তো জামাত 12 ফেব্রুয়ারি নির্বাচনে ক্ষমতায় চলে গিয়েছিল। যেতে পারেনি যেভাবে হোক, ডিপ স্টেট ঠেকিয়ে দিয়েছে, এবং আরো কিছু সুইং ভোটার বা আরো কিছু ভোটের হিসাব নিকাশে জামাত হেরে গিয়েছে। অতএব এই নিষিদ্ধ থেকে এই পর্যায়ে জামাত এসেছে, এমনি এমনি তো আসে নাই। জামাতের হাজারো দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করি, বাট তাদের মধ্যে কিছু একটা না থাকলে তো প্রধান বিরোধী দল হতে পারে না, এবং শক্তিশালী প্রধান বিরোধী দল। বিএনপিকে সমীহ করে চলতে হয়। ছাত্র দল এখন পর্যন্ত কোনো ক্যাম্পাস দখল করতে পারেনি। অবশ্যই জামাত শিবিরের মধ্যে কিছু আছে বলেই ইটস পসিবল। তো দর্শক, এই জায়গায় জামাতও ওরকম আনুষ্ঠানিকভাবে ভিপিনুরকে জামাত ডিল করবে, এটা কুফু হয় না। যেমন ভিপিনুরের বক্তব্যের জবাব আমিরে জামাত কিংবা সেক্রেটারি জেনারেল দিবেন, এটা কুফু হয় না, সামঞ্জস্য হয় না। এটাই শফিকুল ইসলাম মাসুদরা ইশারা ইঙ্গিতে 2-4টা কথা বলে দিতে পারেন। এই পর্যন্ত শফিকুল ইসলাম মাসুদ এরকম একটা বার্তা দিয়েছেন। এখন ভিপিনুরেরা আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতির অংশ হিসেবে তাদের কৌশল, বা বিএনপিরও বৃহত্তর কৌশল হতে পারে জামাত সাইজ করার, সেই কৌশল অংশ হিসেবে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চায়। তার বিপরীতে জামাতের কৌশল স্পষ্ট, শফিকুল ইসলাম মাসুদের সাফ বার্তা, আমাদের নিষিদ্ধ করবেন। আগে দেখুন যারা নিষিদ্ধ করেছিল তাদের কি দশা হয়েছে। জামাত শিবিরকে নিষিদ্ধ করলে জামাত শিবির রাজনীতি করতে পারবে কি পারবে না, কি হবে, তার আগে যারা নিষিদ্ধ করে তাদের কি হয় সেটা দেখেন। এর মানে জামাতের বার্তা স্পষ্ট, যারা জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে, বাংলাদেশ থেকে তাদেরকে ল্যাস গুটিয়ে পালাতে হবে। বাংলাদেশে তাদের রাজনীতি নিষিদ্ধ হয়ে যাবে। প্রমাণ, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চেয়েছে, নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। আর জামাত কয়েক হাজার গুণ বেশি শক্ত নিয়ে এসেছে। জামাত চিন্তা করেছিল 2048 সালে তারা ক্ষমতা যাবে, প্রধান বিরোধী দল হবে, অথচ 2026 সালে তারা হয়েছে। তাহলে বুঝেন জামাতকে নিষিদ্ধ করতে যাওয়ার ফলাফল কি। ভিপিনুররা যদি জামাতকে নিষিদ্ধ করতে চায়, এর ফলাফল হবে ভিপিনুররা নিষিদ্ধ হয়ে বাংলাদেশ থেকে পালাতে হবে। এমনকি আওয়ামী লীগ আসবে না, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় এটা সম্ভব। কারণ ভিপিনুর দুর্নীতির যে নেট চারিদিকে বিস্তার করেছেন, এবং দুর্নীতির প্রমাণ, আওয়ামী লীগ পুনর্বাসনের যেসব প্রমাণ সাংবাদিক ইলিয়াস উত্থাপন করেছেন, নানান গোষ্ঠী ডেফিনেটলি এটা কাজে লাগাবে। বিএনপির অভ্যন্তরীণ খেলাও আছে, বিএনপির 2 গ্রুপের খেলা, জোটের ইন্টারনাল হিসাব নিকাশ, অনেক কিছু আছে। এখানে জামাতের লাগবে না। ভিপিনুরের এই দুর্বলতাগুলো বিএনপির একটা অংশ কাজে লাগিয়ে ভিপিনুরের এমন অবস্থা করবে, হয় জেল কাটতে হবে, নইলে বাংলাদেশ ছাড়তে হবে। তখন হয়তো ভিপিনুর বলতে পারে যে টাকা পয়সা অনেক কামিয়েছি, যে স্যার বা আব্বা বা বস যাই বলো তারেক রহমানকে, যে আমাকে সেফ এক্সিট দেন। তখন এই হিসাব নিকাশ করতে পারে। অতএব বিএনপি ক্ষমতা থাকতেই ভিপিনুরকে পালানো লাগতে পারে। আর শফিকুল ইসলাম মাসুদের বার্তা তো এটাই। যেমন জামাত শিবিরের বিরুদ্ধে লাগামহীন বক্তব্য যদি দেয়, কথা স্পষ্ট, ভিপিনুরকে যদি বাংলাদেশে থেকে রাজনীতি করতে হয়, তাহলে জামাত শিবিরকে মেনে নিয়ে রাজনীতি করতে হবে। দিস ইজ রিয়ালিটি। জামাত আজকে প্রধান বিরোধী দল, কাল হয়তো ক্ষমতা যাবে, এই রিয়ালিটি মানতে হবে। কিন্তু নিষিদ্ধ চাইবেন, বেশি বাড়া বাড়লে ওই যে বিএনপি আর এক গ্রুপ তারা কাজে লাগালে তো লাগাবে, জামাতও আদালত বা
আইনি পদক্ষেপ নিয়ে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বিপিনুরকে দেশ ত্যাগ করতে বাধ্য করতে পারেন। জেল খাটা চাইলে তিনি ভাববেন যে তার সাথে আমি বিদেশ যাই, জীবনে যাক আমি এত দরকার নেই। অতএব জামাত শিবিরের সাথে লাগতে আসলে, নিষিদ্ধ করতে আসলে তার ফল বাংলাদেশ ছেড়ে যেতে হবে। বিরাট মিছিল দেখলাম, মানে বেশ বড় মিছিল। ওখানে স্লোগান দিচ্ছে, কি স্লোগান দিচ্ছে বোঝা যাচ্ছিল না। পরে আপনার নিচে ডেসক্রিপশনে যা পড়লাম, পরে বুঝলাম যে এটা ঢাকার ইউনিভার্সিটির ছাত্র দলের মিছিল। মিছিলটা কি? মিছিলটা হলো আপনার গিয়ে এই যে বিএনপি সরকারের 180 দিনের কি সাফল্য, এবং এর জন্য তারা আনন্দ মিছিল করছে। সাফল্য কি কি করেছে, কি কি না করেছে, এটা জনগণ দেখেছে। কিন্তু বিএনপি থেকে প্রচার করা হচ্ছে না, ছেলে কর্মী তারা সরকারে আছেন, তারা 100 দিনে অনেক সাফল্য করেছেন, এবং এর পরিপ্রেক্ষিতে তারা একটা ব্রুকলেটও ছেপেছেন, এবং ওইখানে তারা কি কি করেছেন সেগুলো দিয়ে দিয়েছেন। আমরা যদিও এটা পূর্বার মতো সময় বা ক্ষমতা বা জ্ঞান অনেকেরই নাই। সাধারণ মানুষ বাহ্যিক দৃষ্টিতে দেখে দেশে কি সাফল্য হচ্ছে, দেশে কোনটা অসাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের দেশে যদি আপনি মোটা দাগে দেখেন, তাহলে 180 দিনের মূল সাফল্যই হচ্ছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। আমাদের দেশে দেখেন, এর আগে আমরা প্রধানমন্ত্রী, পুরুষ শাসিত প্রধানমন্ত্রী খুব একটা পাই নাই। কিছুদিনের জন্য ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরে কিন্তু যে কজন প্রধানমন্ত্রী ছিলেন, দ্যাট মিনস শেখ হাসিনা, খালেদা ম্যাডাম, তারা তো মানে পুরুষ ছিলেন না। এই প্রথম কোনো পুরুষ প্রধানমন্ত্রী বাংলাদেশকে শাসন করছে, এবং উনি 180 দিনে যা করছেন বা যা করেছেন, এটা একটা বিরাট সাফল্য আমরা মনে করি। জনগণকে সে বুঝাই দিতে চাচ্ছে, আমি তোমাদের লোক, আমি মানুষের লোক, আমি সাধারণ মানুষ। ওনার বিভিন্ন ক্রিয়াকর্ম আপনারা যদি দেখেন বা বিশ্লেষণ করেন, আপনাদের তাই মনে হবে। এটা নিয়ে কেউ কোনো দ্বিমত করবে না। সাধারণ মানুষের সাথে মেশা, সরকারি ব্যয় কমানো, তারপরে গাড়ির বহর কমানো, যত্রতত্র দাঁড়িয়ে যাওয়া, এই রাস্তার মধ্যে চলতে চলতে নিজের গাড়ির ওয়াইপার পরিষ্কার করা, ইভেন কি টিস্যুটা পর্যন্ত রাস্তায় না ফেলা, এই কালচারের প্রধানমন্ত্রী, এরকম মানে আপন প্রধানমন্ত্রী আমরা বাংলাদেশে আর আগে পাই নাই। এইটার জন্যই প্রথম সাফল্য হলো মাননীয় প্রধানমন্ত্রীর। এছাড়া যদি সাফল্যের কথা ধরেন, তাহলে জনগণকে জিজ্ঞাসা করতে হবে। আপনারা জানেন, এই ওনার সাফল্য নিয়ে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটার তাদের নিজস্ব চ্যানেলে গিয়ে এই কন্টেন্ট বানিয়েছে যে বলুন তো এই 180 দিনের সরকারের সাফল্য আপনি খুশি না অখুশি, এই ধরনের কন্টেন্ট অনেকে বানিয়েছেন। আমি তাদের কন্টেন্টগুলো ধরি না এই জন্য যে তারা সবাই যে যে ধরনের কন্টেন্ট বানায় তার নিজস্ব একটা দর্শক আছে। যেমন আমরা জামাতকে সাপোর্ট করে কথা বলি, জামাতের লোকজন আমাদের বেশি ভিউয়ার। যারা বিএনপিকে সাপোর্ট করে কথা বলে, তারা ওইখানে বিএনপির সাপোর্টার বেশি, বিএনপির ভিউয়ার বেশি। যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে, তারা আওয়ামী লীগের তো ডাইরেক্টলি সাপোর্ট করে না, বোঝা যায় যে এরা আওয়ামী লীগকে সাপোর্ট করে কথা বলছে, তাদের দর্শক সব আওয়ামী লীগের। আমি তাদের জরিপ কারোরটাই কাউন্ট করবো না, আমি একটা নিউট্রাল জরিপ কাউন্ট করতে চাই। সেটা হলো ডয়েচে ভেলে। ডয়েচে ভেলে জার্মানির একটা মিডিয়া, আপনারা জানেন, খুব পরিচিত এবং বিশ্বে বেশ সুনাম আছে, অনেক 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 ভক্তগুলো আছে তাদের। ওরা একটা জরিপ করছিল গত মাসের 17 তারিখে। জরিপ করছিল সেম কোশ্চেনটা কি, সেটা আমি এখন বলছি আপনাদেরকে। ডয়েচে ভেলে লিখছে, আজ 17 আগস্ট বাংলাদেশ বিএনপি সরকারের 6 মাস পূর্ণ হলো। সরকার কি আপনার প্রত্যাশা পূরণ করতে পারছে? আপনার ভোট দিন আর বিস্তারিত মতামত প্রদান করুন। সেখানে গিয়ে দেখা গেছে 3 ঘন্টা পর মানুষ ভোট দিয়েছে না, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে হ্যাঁতে দিয়েছে 12% এবং নাতে দিয়েছে 88%। মানে 12% মানুষ সরকার এই 6 মাসে তাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলে স্বীকার করছেন 12% মানুষ, আর 88% মানুষ বলছে সরকার পূরণ করতে পারে নাই। এরাই আবার 3 ঘন্টা পর আরেকটা জরিপের রেজাল্ট দিছে সেম কোশ্চেন করেই, সেখানে গিয়ে দেখা গেল সেম রেজাল্ট। মানে জনগণ 12% জনগণ সরকারি কর্মা দিতে সুখী। যদিও এই জরিপের কোনো ভ্যালু নাই ইন দ্যাট সেন্স যে আমরা যদি একটা নর্মাল হিসাব করি, বিএনপির এখন বর্তমানে ইলেকশনে দেখা গেছে উনি 53% ভোট পাইছেন, মানে 53% মানুষ বিএনপিকে পছন্দ করে এবং বিএনপিকে ভোট দিয়েছে। এই 53%-এর মধ্যে ধরলাম যে কোনো কারণেই 30% লোকের আপনার নাই, কি বলে আইডি নাই, মানে ইউটিউব ফেসবুক এগুলো দেখে না। বাকি 23% লোক তো দেখে, বা 25% লোক যদি দেখে, তাই না? কিন্তু তারা ভোট দিল না কেন? তার মানে আমরা ধরে নিতে পারি 12% যদি হয়, তার মানে কি বিএনপির মানে জনগণ নাই, বিএনপির সাপোর্টার নাই, হয় তারা দেখে না, নয় এখানে অন্য কোনো ঘাপলা আছে। এইসব জরিপ টরিপ দিয়ে আমরা কোনো কিছু বিচার করতে চাই না। আমরা বাহ্যিক দৃষ্টিতে কি দেখছি সেটাই হলো বড় কথা। যেমনটি ধরেন, প্রধানমন্ত্রীর কার্যকলাপ সবাই পছন্দ করছে, ওনার যে পিচ্ছতা সাধন এটা পছন্দ করছে, কিন্তু পাশাপাশি মানুষ এটাও সমালোচনা করছে। দেখুন, এই যে গত পরশুদিন মহামান্য রাষ্ট্রপতির যে অনুষ্ঠানটা হয়ে গেল, সেখানে শুনলাম কোটি কোটি টাকা খরচ হয়েছে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী 100 টাকা দিয়ে লাঞ্চ করান সাংবাদিকদের নিজেদের, সেখানে এই যে টাকাটা খরচ করা হলো, এটা তো না করলেও পারতো, কিচ্ছুটা সাধন করতে পারতো, করে নাই। এখন একজন মানুষ যদি একটা নৌকা ঠেলতে থাকে বা একটা বাড়ি ঠেলতে থাকে, সেটা কিছু করতে পারবে না। তার সাথে যারা আছে তাদের সবাইকে তাকে হেল্প করতে হবে। সবাই কি হেল্প করছে? আমরা যদি দৃশ্য তো দেখি যে বর্তমান মন্ত্রিসভায় যারা আছেন তাদের মধ্যে মোটামুটি 2-1 জন বাদ দিয়ে বা 3-4 জন বাদ দিয়ে সবাই যেন কেমন নিজস্ব গতিতে চলছেন, উল্টাপাল্টা কথা বলছেন, জনগণের কাজ করছেন না, জনগণ আনহ্যাপি। যেমন আমরা যদি প্রথম বিদ্যুৎ মন্ত্রণালয়টাই ধরি, কি অবস্থা বিদ্যুতের মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন, কি অবস্থা গ্যাসের আপনি জানেন। কিন্তু মানুষকে তো বুঝাতে হবে কি কারণে সেটা হয়েছে। সেখানে যদি মাননীয় মন্ত্রী মহোদয় আইসা বলে যে 2 বছর আমি কিছু করতে পারবো না, আরেক মন্ত্রী যদি বলে আমার কাছে টাকা নাই, আরেক মন্ত্রী এসে বলে আমাদের জাহাজ বানাইতে দিছি, জাহাজ আসবে তারপরে বিদ্যুৎ ঠিক হবে, আরেকজন বলে এসে উপদেষ্টা আমাদের ডাক্তার জাহিদুর রহমান যে এর জন্য দায়ী আওয়ামী লীগ সরকার। এগুলো মানুষ খাইবো? মাননীয় প্রধানমন্ত্রী এগুলো মানুষ খাইবো? আওয়ামী লীগ গেছে 2 বছর আগে, তাই না? আর আওয়ামী লীগের সময় তো প্রবলেম ছিল না। যদি আওয়ামী লীগের সময় প্রবলেম থাকতো তাও কিছু না খাইতো, তারপরেও যদি ডাইরেক্ট আপনারা আওয়ামী লীগের পরে এসে ঢুকতে পারতে ছিল, মাঝখানে 18 মাস ইন্ডাস্ট্রি চালাইলে তখন কেন হইল না?
মানুষ তো এইটুকু বুঝে যে যদি আওয়ামী লীগ নষ্টই করে থাকে বা সবকিছু চুরি চারটে করেই থাকে, ইউনূস সাহেব আসার মতো ঠিক ছিল। তারপরে আপনারা নিছেন এই 6 মাসও কিছু করতে পারলেন না। তারপরে যখন এই সমস্ত কথাবার্তা বলা হয় যে এটা করছে আওয়ামী লীগ, বা এটা লাগবে 2 বছর, বা আমাদের কাছে টাকা নাই, বা আমাদের সহ্য করতে হবে, এগুলা বললে মানুষ খুশি হয় না। এই যে ভোটটা পড়ছে না, সাধারণ মানুষ এই একটা কারণেই এত পার্সেন্টেজের কম হয়েছে আপনাদের সাপোর্টে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই বিদ্যুৎ সমস্যার আগে যদি ভোটাভুটিটা ডয়চে ভেলে করতো, তাহলে আমি 100% শিওর মিনিমাম 40% লোক বলতো আমরা খুশি আছি। সমস্যাটা হয়েছে ওইখানেই। দেখেন আপনাদের তো মানে কিসমতটাও ভালো না। আপনারা সরকারে আসার পরে পরে ওই যুদ্ধ হইলো, সেখানে তেলের প্রবলেম হলো, সেটা আপনারা কিভাবে ম্যানেজ করছেন আমরা দেখছি। কত কষ্ট দিচ্ছেন মানুষের, তখন এত মানে নবিশ্বাসীরা যায় না, কারণ তারা মানুষ বুঝতে পারছে যে ওইখান থেকে তেল ঠিক মতো আসতেছে না, এর জন্য তেলের দাম বাইরে গেছে বা তেল পাওয়া যাচ্ছে না। কিন্তু পরবর্তীতে কি দেখা গেল, মাননীয় প্রধানমন্ত্রী তেল ছিল, মানে সমহারে পরিবেশন করার ব্যবস্থা ছিল না। তো আপনার সদিচ্ছা থাকলে হবে না। আপনার যে মানে মন্ত্রিসভা যারা মন্ত্রী মহোদয় আছেন, তাদেরকে কথার লাগাম দিতে হবে, কাজ করতে হবে। এক একজন মন্ত্রী এক এক ধরনের এক এক সময় কথাবার্তা বলে না, তখন জনগণ এটাকে ভালোভাবে নেয় না। যেমন ধরেন কিছুদিন আগেই একটা কথা উঠলো বাজারে যে আপনারা দলীয়করণ করছেন। আমাদের বর্তমান জেনারেল সেক্রেটারি বিএনপি রুল কবির বিষয় এসে বলতেছে দলীয়করণ তো আমেরিকাতেও হয়, অসুবিধা কি? এটা তো কোনো যুক্তি হলো না মাননীয় প্রধানমন্ত্রী, এটা যুক্তি হলো? এটা কোনো যুক্তি হলো? তারপরে দেখেন কোন মন্ত্রণালয়ের কথা বলবো, এই যে শ্রম মন্ত্রণালয়, শ্রম জনশক্তি মন্ত্রণালয়, এরা একটা কাজ করছে যেটা নিয়ে খুব একটা আলোচনা কেউই করে নাই। মালয়েশিয়াতে যে আমাদের এই শ্রম বাজার আছে, ওইটা আবার নতুন করে সিন্ডিকেট হচ্ছে। মানে আওয়ামী লীগের সঙ্গে সিন্ডিকেট ছিলই, আপনি আসার পরে এখানেও সিন্ডিকেট হচ্ছে। পত্রিকার খবর, দেশ রূপান্তর, দেখুন ওরা কি লিখছে। বায়রার সদস্যদের অভিযোগ, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য নতুন করে বিএনপির 5 এমপি ও এক নেতার মালিকাধীন এজেন্সি সহ প্রভাবশালীদের ঘনিষ্ঠ 25টি এজেন্সি নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলার চেষ্টা চলছে। অথচ তুলনামূলক কম খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য একটি উন্মুক্ত থাকা উচিত, যাতে যে কেউ কর্মী পাঠাতে পারে। তারা জানান সিন্ডিকেটে বিএনপির 5 এমপি ও এক প্রভাবশালী নেতাকে সম্পৃক্ত করার চেষ্টা চলছে। এর মধ্যে সংসদ সদস্য শফিকুর রহমান কিরণের এজেন্সি মেট্রো এন্টারপ্রাইজ, আলিয়াসগঞ্জ লবির রূপসা এন্টারপ্রাইজ, জাহাঙ্গীর বিশ্বাসের এয়ারওয়ে ইন্টারন্যাশনাল, শেখ ফরিদ আহমদ মানিকের আলম এন্ড সন্স, খন্দকার আবু আশফাকের খন্দকার ওভারসিজ, এরকম নাম পর্যন্ত দিয়ে পত্রিকা নিউজ আসছে। এটা কি কোনো সুখকর খবর? আপনি বলেন, এটা কোনো সুখকর? দর্শক, আপনারা এতক্ষণ বক্তব্যগুলো শুনলেন এবং ভিডিও ক্লিপগুলো দেখলেন। এখন প্রশ্ন হচ্ছে, কথা কতটা সত্য আর কোন বক্তব্যের পিছনে কতটা বাস্তবতা রয়েছে, সিদ্ধান্ত আপনাদের। তবে একটি বিষয় পরিষ্কার, জনগণ শুধু অভিযোগ শুনতে চায় না, তারা চায় চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের বাস্তব সমাধান। ভিপি নূরের বক্তব্যে তার পরবর্তী হুঁশিয়ারি এবং ইলিয়াস হোসেনের পাল্টা বক্তব্য সব মিলিয়ে সামনে আরো কোনো প্রতিক্রিয়া আসে কিনা সেটাই এখন দেখার বিষয়। ঘরের খবর নিয়ে যে ইঙ্গিত দেওয়া হয়েছে তার পেছনে কি আছে সেটিও সময়ই পরিষ্কার করবে। তাই দর্শক, এমন আরো রাজনৈতিক গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।